মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা 1000-এর বেশি হতে পারে বলে দাবি ইরানের। 41 বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আইএস দমনের নামে রাশিয়ার বিরুদ্ধে আসাদ বিরোধীদের ওপর হামলার অভিযোগ যুক্তরাষ্ট্রের। মিথ্যে প্রচারণা বলছে মস্কো। কুন্দুজের অধিকাংশ এলাকা পুনর্দখলের দাবি আফগান বাহিনীর, প্রত্যাখ্যান তালেবানের। 2016 সালের পরেও আফগানিস্তানে মার্কিন সেনা থাকার প্রয়োজন বলে জানালো কাবুল। এবং পাকিস্তান জঙ্গিবাদের অন্যতম ভুক্তভোগী দাবি পাক প্রধানমন্ত্রীর। জঙ্গিদের মদদ দেওয়ার কারণেই আজ সন্ত্রাসবাদের শিকার ইসলামাবাদ, মন্তব্য নয়াদিল্লির। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা 1000-এর বেশি হতে পারে বলে দাবি করেছে ইরান। এর আগে মৃতের সংখ্যা 769 জন বলে জানিয়েছিল সৌদি সরকার। মিনা দুর্ঘটনায় 464 জন ইরানি নাগরিকের মৃত্যু নিশ্চিত করার পর তেহরানের পক্ষ থেকে মৃতের সংখ্যা কোনোভাবেই 1000-এর নিচে হতে পারে না বলে দাবি করা হয়। ইরানের সঙ্গে একমত পোষণ করেছে পাকিস্তান, ভারত ও মালয়েশিয়া। মিশর বলছে ওই দুর্ঘটনায় তাদের 75 জন মারা গেছে। এছাড়া ভারত 45 জন, পাকিস্তান তাদের 40 নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। وتنفيذ إجراءات إسعاف الحجاج وإنقاذ المحتجزين منهم وقد نتج عن الحادث حتى ساعة إعداد هذا। হজে পদদলনের ঘটনাকে একটি প্রকাশ্য অপরাধ বলে মন্তব্য করেছেন মিনায় পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা পালনের কেন্দ্র রামিয়ে জামারাতের সড়ক ও সেতুগুলোর প্রকৌশলী ডক্টর কিট স্টিল। মিনা ট্র্যাজেডির ঘটনায় তার ডিজাইনের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, মিনাগামী এসব সেতু ও সড়কের ডিজাইনে কোনো সমস্যা নেই। মিনায় মূল দুর্ঘটনাটি ঘটেছে 204 নম্বর সড়কে। এই সড়কটি একমুখী হিসেবে ডিজাইন করেছেন স্টিল। এর অন্য পাশে একটি সড়ক রাখা হয়েছে হজ যাত্রীদের ফেরার পথ হিসেবে ব্যবহারের জন্য। কিন্তু ওই দিনে অন্য দুটি রাস্তা বন্ধ করে দিয়ে 204 নম্বর সড়কটিকে যাওয়া ও আসার পথ হিসেবে ব্যবহার করা হয়। ফলে দুই জনস্রোত বিপরীত দিক থেকে আসার ফলে এই দুর্ঘটনা ঘটে। এটা কোনোভাবেই উচিত হয়নি বলে জানান স্টিল। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে 41 বাংলাদেশি নিহতের পাশাপাশি 148 জন হাজি নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে সরকার। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত 41 বাংলাদেশের মধ্যে 11 জনের নাম জানা গেছে। এছাড়া 18 জন হাজির পরিচয়ও নিশ্চিত করেছে মন্ত্রণালয়। তবে এখনও 11 জনের নাম জানা যায়নি। মিনায় পবিত্র হজ পালনের সময় পদদলিত হয়ে আহত 61 বাংলাদেশি হাজি এখনও মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শিডিউল বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন শত শত বাংলাদেশি হাজি। থাকার জায়গা ও খাবার সংকটে তাদের সময় কাটছে নানা দুর্দশার মধ্যে। এদিকে বাংলাদেশি দূতাবাস থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন আটকে পড়া হাজিরা। দর্শক, জেদ্দা থেকে কিছুক্ষণ আগে সময় সংবাদকে টেলিফোনে কথা জানিয়েছেন আটকে পড়া এক বাংলাদেশি হাজি। আমাদের ফ্লাইট ছিল বুধবার স্থানীয় সময় 12:50 নির্ধারিত সময় ফ্লাইট না হয় জেদ্দা বিমানবন্দরে খোলা আকাশের নিচে 47 থেকে 48 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমাদের সময় কাটাতে হয়। রাত 7টা পর্যন্ত অপেক্ষা করে কয়েকবার অভিযোগ করার পর বিমান স্টেশন ম্যানেজার আমাদেরকে জেদ্দাস্থ আল হাজার হোটেলে স্থানান্তর করা হয়। এক রুমে 6-7 জন করে আমাদেরকে শরণার্থীর মধ্যে থাকতে হইতেছে এখন, এবং খাবারের জন্য আমাদের শরণার্থীর মধ্যে লাইন ধরে খাওয়া দাওয়া করতে হইতেছে, এবং খাওয়ার পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। হজযাত্রীদের একটা চাওয়া আমাদেরকে নির্ধারিত সময় বাংলাদেশে পৌঁছানো। সরকারের কাছে আকুল আবেদন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দেশে ফেরত নেওয়ার জন্য। দুইটা ফ্লাইটে প্রায় 840 জনের উপর আমরা যাত্রী আছি। এখানে অনেক বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো বাংলাদেশ দূতাবাস থেকে কোনো কর্মকর্তা এবং কোনো লোক আমাদের সাথে যোগাযোগ করা হয় নাই। হজযাত্রীগণ ওই আল হাজার হোটেলে ফ্লোরিং করে এক এক রুমে 6-7 জন করে আছে, এবং কিছু লোক লবিতে আছে।
সৌদি আরবে গিয়ে হজ এজেন্সির প্রতারণার ফাঁদে বিপাকে পড়া শতাধিক বাংলাদেশি হাজির সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ হজ মিশন। জিম্মি অবস্থা থেকে তাদের উদ্ধার করে মক্কায় নিরাপদ বাসস্থানে নিয়ে আসা হয়েছে। তবে এখনো মাকাম নামের ওই হজ এজেন্সির মালিক বা মুয়াল্লিমের কোনো সন্ধান পায়নি হজ মিশন। গত বুধবার সময় সংবাদে প্রচারিত এক প্রতিবেদনের পরপরই এ ব্যবস্থা নেয় বাংলাদেশ হজ মিশন। মক্কা থেকে প্রায় 14 কিলোমিটার দূরের একটি আবাসিক ভবনে অনেকটা জিম্মি রাখা হয় ওই হাজিদের। প্রয়োজনীয় সুযোগ সুবিধার পাশাপাশি মুয়াল্লিম কার্ড না পাওয়ায় প্রায় গৃহবন্দী হয়ে পড়েন তারা। বিষয়টি জানার পর হজ মিশনের দায়িত্বে নিয়োজিত কনসুলার আসাদুজ্জামান গৃহবন্দী হাজিদের উদ্ধারের দ্রুত পদক্ষেপ নেন। রাশিয়া সিরিয়ায় বিমান হামলা আইএস অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি করলেও যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে রুশ বিমানগুলো হামলা চালিয়েছে আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর। সিরিয়ার একটি বিরোধী দলের নেতা খালেদ খোজাও বলেছেন, আসাদ সরকারকে টিকিয়ে রাখতেই রাশিয়া সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় বিদ্রোহীদের দখল করে রাখা হোমসে আইএস অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রুশ বিমানগুলো। সিরিয়ার চলমান সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে সামরিক সহায়তার আহ্বান জানানোর পর এই প্রথমবার বিমান হামলা চালালো রাশিয়া। এর আগে বুধবার সকালে সিরিয়ায় আইএস দমনে রাশিয়ার সেনা অভিযান সর্বসম্মতিক্রমে অনুমোদন করে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ। হামলার পরপরই এক সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কোভ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেন। জঙ্গিদের বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি। তবে রাশিয়ার এই হামলা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার বলেছেন, রাশিয়ার সামরিক পদক্ষেপ সিরিয়ার চলমান গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে। রুশ সরকার মুখে বলছে তারা ইসলামিক স্টেটের উপর হামলা চালাচ্ছে, কিন্তু আসলে তারা তা করছে না বলে খবর পাওয়া যাচ্ছে। সামরিক তথ্য আদান প্রদানের বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রী শৈগুর সঙ্গে আমার কথা হয়েছে। সিরিয়ায় রাজনৈতিক সংস্কারের পাশাপাশি আইএস এর মতো জঙ্গি সংগঠনগুলোও পুরোপুরি নির্মূল করা উচিত। শুধু পশ্চিমা বিশ্বই নয়, সিরিয়ার বিরোধী দলীয় নেতাও রুশ বিমান হামলার লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। আসাদ বিরোধী একটি বিদ্রোহী দলের প্রধান খালেদ খোজা বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা করতেই সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। হোমসের উত্তরাঞ্চলে যেখানে রুশ বিমানগুলো হামলা চালিয়েছে, সেই এলাকাটি গত 1 বছর ধরেই আইএস মুক্ত। আমি হামলার তীব্র নিন্দা জানাই। তাদের উদ্দেশ্য পরিষ্কার, যারা একই সাথে আসাদ এবং আইএস এর বিরুদ্ধে লড়ছে তাদের আরো বেশি অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দিতে আমি মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রুশ সরকার। নিরাপত্তা পরিষদের এক বৈঠকের আগ মুহূর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিরিয়ায় আসাদ বিরোধীদের উপর রাশিয়া হামলা চালাচ্ছে বলে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র। আমি মনে করি আপনাদের পেন্টাগনের কথা শোনার কোনো প্রয়োজন নেই। সিরিয়ায় রুশ বিমান হামলা নিয়ে যা বলার তা আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে। এখানে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। এ পরিস্থিতিতে শীঘ্রই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা অনুষ্ঠিত হবে বলে দুদেশের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। পশ্চিমা সমর্থিত পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, বুধবার হোমসে চালানো রুশ বিমান হামলায় 36 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 5 শিশু ও একজন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। তালেবান জঙ্গিদের কাছ থেকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের অধিকাংশ এলাকা পুনর্দখলের দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। তবে সরকারের এ দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান। এদিকে সংঘাতময় এ পরিস্থিতিতে 2016 সালের পরেও আফগানিস্তানে মার্কিন সেনা থাকা জরুরি বলে জানিয়েছেন আফগান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ। তালেবান নিয়ন্ত্রণ নেয়ার 3 দিন পর বৃহস্পতিবার ভোররাতে কুন্দুজের মূল এলাকা আবারও দখলে নেয়ার কথা জানায় আফগান নিরাপত্তা বাহিনী। কুন্দুজের পুলিশ প্রধান কাশিম জঙ্গল বেগ জানান, নেটো বাহিনীর সহায়তায় বুধবার রাত 11টা থেকে বৃহস্পতিবার ভোর 4টা পর্যন্ত এ অভিযান চলে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, এই অভিযানে 2 শতাধিক জঙ্গি নিহত হয়েছে। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা কুন্দুজকে তালেবান মুক্ত করতে সক্ষম হয়েছি। শহর এখন
নিরাপদ। বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগান সরকারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তালেবান যোদ্ধারা এখনো শহরের কেন্দ্রীয় অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করে রেখেছে। এদিকে নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে আফগান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ বলেন, জঙ্গি মোকাবেলার জন্য দেশটিতে এখনো বিদেশি সেনাদের সাহায্য প্রয়োজন। অধিকাংশ বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগান সরকারের ঘাড়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সহ অনেক গুরু দায়িত্ব এসে পড়েছে। গত এক বছরে এবারই তালিবান এত বড় ধরনের হামলা চালানোর সুযোগ পেয়েছে। আফগান নিরাপত্তা বাহিনীকে আরো শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য আরো সাহায্য প্রয়োজন। কুন্দুজ তালেবান মুক্ত করার ঘোষণা দেওয়ার পর কাবুলে জঙ্গি বিরোধী মিছিল করেছে শত শত মানুষ। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধান পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা আব্বাসের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। পাকিস্তান জঙ্গি আর সন্ত্রাসবাদে মদদ দেওয়ার যে অপরাজনীতি শুরু করেছিল, আজ তারই শিকার হতে হচ্ছে বলে মন্তব্য করেছে ভারত। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী পাকিস্তানকে জঙ্গিবাদের অন্যতম ভুক্তভোগী হিসেবে উল্লেখ করার পর জাতিসংঘে ভারতীয় মিশনের পক্ষ থেকে এই কথা বলা হয়। এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরের সাধারণ মানুষের ওপর পাক প্রশাসনের অত্যাচারের একটি ভিডিও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। একে ভারতীয় অপপ্রচার বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। বুধবার ভারতীয় গণমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর নতুন করে আলোচনায় উঠে আসে কাশ্মীর। ভিডিওতে দেখা যায় স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ। পাকিস্তান শাসিত কাশ্মীরের উন্নয়ন না হওয়া এবং জঙ্গিবাদের উত্থান সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের দমনে কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের মুজাফফরাবাদ, গিলগিট ও কোটালিতে একই ধরনের বিক্ষোভ হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। ভিডিওটি প্রকাশের পরপরই সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের হস্তক্ষেপও দাবি করেন ভারতের কোনো কর্মকর্তা। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, ছোট একটি বিষয়কে অতিরঞ্জিত করে দেখাচ্ছে ভারতীয় গণমাধ্যম। পাকিস্তান শুরু থেকেই কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান খোঁজার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। সামরিক পন্থায় কাশ্মীর সমস্যা সমাধানের ভারতীয় মনোভাবের সমালোচনা করেন তিনি। এই পরিস্থিতিতে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি অভিযোগ করেন, কাশ্মীর সীমান্তে বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে এবং এতে নারী ও শিশু সহ বহু বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে। কাশ্মীর সমস্যা সমাধানে নতুন 4টি বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব করছি আমরা। প্রথমত, উভয় দেশকেই 2003 সালের যুদ্ধবিরতির চুক্তি মেনে চলার বিষয়ে একটি নীতিগত অবস্থানে পৌঁছানো। দ্বিতীয়ত, উদ্ভূত যে কোনো পরিস্থিতিতেই সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের মতো সিদ্ধান্ত নেওয়া বন্ধ করা। তৃতীয়ত, কাশ্মীরকে ধাপে ধাপে সামরিক বাহিনী মুক্ত করা। এবং সবশেষে কোনো ধরনের শর্ত ছাড়াই সিয়াচেন হিমবাহ থেকে সেনা প্রত্যাহার করা। কাশ্মীর সমস্যা সমাধানে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন নওয়াজ শরীফ। তবে তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। পাকিস্তান জঙ্গি আর সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে উল্লেখ করে জাতিসংঘে ভারতীয় মিশনের মুখপাত্র বলেন, নিজেদের অপরাজনীতির শিকার ইসলামাবাদ। আদনান আহমেদ, সময় সংবাদ। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের জন্য নৌযানে করে অস্ত্র পাঠাচ্ছে ইরান। বুধবার বন্দরনগরী এডেনে ইরানের অস্ত্রবাহী একটি নৌকা জব্দ করে এই অভিযোগ করে সৌদি জোট। হজে পদদলনের ঘটনায় 200-র বেশি ইরানি হাজি নিহত হয়েছে এমন দাবি করে গত কয়েকদিন ধরেই সৌদি প্রশাসন বিরোধী বক্তব্য প্রচার করছে ইরান। সৌদি আরবের বিরোধিতা করতেই তেহরান বারবার ইয়েমেনি হাউথিদের সহায়তা করার চেষ্টা করছে বলে অভিযোগ করে জোটের সামরিক বাহিনী। এদিকে মিনায় নিহত ইরানি হাজিদের দাফন না করতে সৌদি প্রশাসনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে তেহরান। বুধবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসকে ওই চিঠি দেন। The facts from the Middle East show the Zionist regime will be attacked by certain players, especially by groups and movements that have formed over the last 2 or 3 years. ইরানের পরমাণু চুক্তি বাতিল করার বিষয়ে জমা দেয়া একটি বিল প্রত্যাখ্যান করে দিয়েছে হোয়াইট হাউস।
বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই বিলে ভেটো দিয়েছেন। হোয়াইট হাউস মুখপাত্র আরও বলেন, পরমাণু চুক্তির মধ্য দিয়ে তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধের পদক্ষেপ নিয়েছে পশ্চিমা বিশ্ব। প্রশাসন এই উদ্যোগে বাধা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবে না বলেও জানায় তারা। রিপাবলিকান প্রতিনিধি পরিষদের সদস্য প্যাট্রিক মেহান হোয়াইট হাউসে এই বিল উত্থাপন করেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের দ্বিরাষ্ট্র সমাধান পরিকল্পনার বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি নির্ধারকদের প্রধান ফেদেরিকা মোঘেরিনি। এর আগে জাতিসংঘ সদর দপ্তরে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উত্তোলনের পর দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এখন আর কোনো বাধা থাকবে না। আব্বাসের এই বক্তব্য উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। 30 সেপ্টেম্বরের দিনটিকে ইতিহাসের পাতায় নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লিখে রাখবে ফিলিস্তিনিরা। এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে উদ্গ্রীব ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হলো জাতিসংঘ সদর দপ্তরে। জাতিসংঘের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুবাদে এই সম্মান অর্জন করল ফিলিস্তিন। একে ফিলিস্তিনিদের জন্য চরম গর্বের মুহূর্ত হিসেবে আখ্যা দিলেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি আরো বলেন, এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। ইসরায়েল আল আকসা বিষয়ে চুক্তি লঙ্ঘন করে বারবার সেখানে মুসলমানদের প্রবেশে বাধা দিয়েছে। ইসরায়েলে আগ্রাসনের কারণে শুধু ফিলিস্তিন নয়, উদ্বিগ্ন গোটা মুসলিম বিশ্ব। জাতিসংঘে পাওয়া এই স্বীকৃতির পর আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না। আমরা অবিলম্বে দ্বিরাষ্ট্র সমাধান প্রক্রিয়া শুরুর জন্য আলোচনা করতে চাই। ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলো ফেরত পেতে চাই। আমরা এবার স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি চাই। ফিলিস্তিনি প্রেসিডেন্টের দাবির প্রতিফলন দেখা গেল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি নির্ধারকদের প্রধান ফেদেরিকা মোঘেরিনির বক্তব্যেও। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা শুধু কয়েকটি সিদ্ধান্তের জন্য ঝুলে আছে। ইসরায়েল ও ফিলিস্তিনের অব্যাহত দ্বন্দ্ব এক ধরনের অনাস্থার জন্ম দিচ্ছে। এটি দ্রুত নিরসন জরুরি। দ্বিরাষ্ট্র সমাধান অনুযায়ী উভয়ে যার যার অঞ্চল নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে যেতে পারলেই সেটা সম্ভব হবে। তবে মোঘেরিনির বক্তব্যের সঙ্গে একমত নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আব্বাসের বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, আল আকসায় মুসলমানদের মতো ইহুদিদেরও অধিকার রয়েছে। এর স্থিতিশীলতা রক্ষা করা তাই ইসরায়েলের দায়িত্ব। ফিলিস্তিন জাতিসংঘে ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়ে বরাবরের মতো যুদ্ধের উস্কানি দিতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জেরুজালেমের ওল্ড সিটি এলাকায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইহুদিদের ধর্মীয় উৎসব প্রিসলি ব্লেসিং উদযাপনের সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে এই সংঘর্ষ বাধে। এই ঘটনায় 4 জন ফিলিস্তিনিকে আটক করে পুলিশ। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইসরায়েলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী মোহাম্মদ এলানকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব। তাকে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই প্রায় 1 বছর বন্দী অবস্থায় রাখা হয়েছিল। নভেম্বরের 4 তারিখে তাকে মুক্তি দেবে বলে জানিয়েছে ইসরায়েল প্রশাসন। গত নভেম্বরে ইসরায়েলি বাহিনীর এক অভিযানে আটক হন এলান। তাকে হামাস সদস্য অভিযোগে আটক করা হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। 31 বছর বয়স্ক এই ফিলিস্তিনি তাকে বিনা অপরাধে আটকে রাখার বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে গত 20 আগস্ট থেকে অনশন করতে শুরু করে। 65 দিনের অনশন শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হয় সেখানে ইসরায়েলের নতুন আইন অনুযায়ী তাকে জোরপূর্বক খাওয়ানো হয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকে আবার অনশন শুরু করেন তিনি। ভয়াবহ নৃশংসতা ও গণহত্যার মতো ঘটনায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার হ্রাস টানার প্রস্তাবে সম্মতি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপন করেন ফ্রান্স। ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার 75টি দেশ এই খসড়া প্রস্তাবে সই করে সম্মতি দেয়। তবে ফ্রান্স ছাড়া নিরাপত্তা পরিষদের অপর 4 সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও রাশিয়া এতে সম্মতি দেয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর ভেটো ক্ষমতা সীমিত করার দাবি জানিয়ে আসছে।
অভিবাসী সংকটের স্থায়ী সমাধানে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ ও মানবাধিকার রক্ষা জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বুধবার ইউরোপের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় ইউরোপীয় নেতারা অভিবাসীদের চাপ ইউরোপের বাইরের দেশগুলোকেও ভাগ করে নিতে হবে বলে মত প্রকাশ করেন। কাবুলের বাসিন্দা মুজতবা সাদিক কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করলেও তার লক্ষ্য পরিবারের সদস্যদের একে একে ইউরোপে পাঠানো। ইউরোপে যাওয়ার দীর্ঘ যাত্রায় অনেক বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও আফগানিস্তানের অস্থিতিশীল রাজনীতি আর দারিদ্র্য থেকে বাঁচতে আর কোনো উপায় দেখছে না সে। ভাইকে ইউরোপে পাঠাতে ধার দেনা করে $12,000 জমিয়েছি। একবার সেখানে পৌঁছাতে পারলে ভাই নিশ্চয়ই ভালো কোনো চাকরির ব্যবস্থা করতে পারবে। এভাবে প্রতিদিন অসংখ্য মানুষ ইউরোপে ভিড় করায় এ বিষয়ে স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বেশিরভাগ দেশ অভিবাসীদের চাপ বিশ্বের অন্যান্য রাষ্ট্রে ভাগ করে দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার উপর জোর দেন। কুর্দি শিশু আয়লানের মরদেহের ছবি আমাদের বুঝিয়ে দিয়েছে মানব পাচারকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়া, অভিবাসন নীতিতে পরিবর্তন আনা এবং সিরিয়ায় শান্তি ফেরানো কতটা জরুরি। অভিবাসীদের মানবাধিকার রক্ষায় আমাদের সমন্বিত হয়ে কাজ করতে হবে। অভিবাসীদের চাপ প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও ভাগ করে নিতে হবে। তুরস্কের একার পক্ষে এ ভার বহন করা সম্ভব নয়। স্থায়ী সমাধানের জন্য সিরিয়ার যুদ্ধ বন্ধ করা সহ বিভিন্ন দেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে হবে। এসব অভিবাসী আন্তর্জাতিক রাজনীতির শিকার। শুধু ইউরোপের পক্ষে এ সংকট সামাল দেওয়া সম্ভব নয়। আমি মহাসচিবের প্রতি আহ্বান জানাই, তিনি যেন আলোচনার মাধ্যমে বিশ্বের অন্য দেশগুলোকে এ সংকট মোকাবেলায় এগিয়ে আসতে বলেন। এসব মানুষ যেন নিজ দেশে শান্তিপূর্ণ ও সচ্ছল জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা করতে হবে। এদিকে গত 27শে আগস্ট হাঙ্গেরির সীমান্তের কাছে একটি পরিত্যক্ত ট্রাকে শ্বাসরোধ হয়ে 71 জন অভিবাসীর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেফতার করেছে বুলগেরিয়া পুলিশ। জভেতান জভেতানভ নামে 32 বছর বয়সী ওই ব্যক্তি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার না করলেও তার বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে বলে জানায় পুলিশ। ফ্রান্স সীমান্ত ঘেঁষা ইতালির ভেন্তেমিলিয়া শহরের একটি অস্থায়ী শরণার্থী শিবির থেকে পুলিশ অভিবাসীদের হটিয়ে দিলে তারা সমুদ্র তীরে অবস্থান নেয়। এ সময় অনেক অভিবাসী সীমান্ত পার হয়ে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ফিরিয়ে আনে। এক পর্যায়ে অভিবাসীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে কড়া অবস্থানে যায় পুলিশ। এদিকে অভিবাসীদের বোঝার সুবিধার্থে জার্মানি তাদের সংবিধানের প্রথম 20টি অনুচ্ছেদ আরবি ভাষায় 10,000 কপি ছাপিয়ে শরণার্থী শিবিরগুলোয় বিতরণ করেছে। সানজানা চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার ব্যাপারে তার আগের বক্তব্য থেকে সরে এসে শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলেছেন। বুধবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণায় এসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হলে সিরীয় শরণার্থীদের ফেরত পাঠাবেন। অথচ কয়েকদিন আগে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া উচিত বলে জানিয়েছিলেন। জন কেরিকে এ যাবৎকালের সবচেয়ে অযোগ্য পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে তিনি বলেন, মার্কিন সরকার যে 2 লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে অনেকেই আইএসের সদস্য হতে পারে। ইউরোপে চলমান শরণার্থী সংকটে প্রেক্ষাপটে বিভিন্ন মহলের সমালোচনার মুখে সম্প্রতি যুক্তরাষ্ট্র আগামী বছর 10,000 সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা জানায়। রিপাবলিকানরা এর বিরোধিতা করলেও ডেমোক্র্যাট নেতারা শরণার্থী গ্রহণের সংখ্যা বাড়িয়ে 65,000 করার আহ্বান জানায়। অনলাইনে নিত্যপণ্যের বিক্রি বাড়াতে সেবার মান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। এর মাধ্যমে ওয়ালমার্টের ওয়েবসাইটে কোনো নিবন্ধন ফি ছাড়াই পণ্যের ক্রয়াদেশ দিতে পারবেন ক্রেতারা। পরে ক্রয়াদেশ অনুযায়ী ক্রেতাদের কাছে নির্দিষ্ট সব পণ্য পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য দেশটির নিউ মার্কেটগুলোতে বিশেষ পিক আপ সার্ভিসের ব্যবস্থাও করেছে ওয়ালমার্ট। অনলাইনের ক্রয়াদেশ অনুযায়ী বাজার থেকে সরাসরি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া হবে এই পিক আপ ট্রাকের মাধ্যমে। বর্তমানে যুক্তরাষ্ট্রের 50%-এরও বেশি ভোগ্য পণ্যের বিক্রির বাজার রয়েছে ওয়ালমার্টের দখলে। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝি প্রদেশের লিউঝু শহরে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বৃহস্পতিবারের এই ঘটনায়
এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার সকালে লিউঝুর আবাসিক এলাকার একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এর আগে বুধবার লিউঝুর বিভিন্ন এলাকায় অন্তত 17টি বোমা বিস্ফোরণ ঘটে। এতে 7 জন নিহত এবং 50 জনেরও বেশি নাগরিক আহত হয়। সিনহুয়া জানায়, কারা এসব হামলার পেছনে দায়ী তা জানা না গেলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের ধারণা, পার্সেলের মাধ্যমে বোমাগুলো বিভিন্ন ভবনে পাঠানো হয়। দক্ষিণ আফ্রিকায় সরকারের বিভিন্ন মহলে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে রাজধানী কেপটাউন ও প্রিটোরিয়ার রাস্তায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। বিক্ষোভে অংশ নেন ট্রেড ইউনিয়ন ও বিরোধী দলের নেতাকর্মী সহ হাজার হাজার সাধারণ মানুষ। এ সময় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অবিলম্বে সরকারের বিভিন্ন মহলে দুর্নীতি বিরোধী অভিযানের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দমনে প্রেসিডেন্ট জ্যাকব জুমার প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। এছাড়াও পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী মাসে আবারও বিক্ষোভের ডাক দেয় আন্দোলনকারীরা। মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের ইগুয়ালা শহরে গেল বছর নিখোঁজ 43 ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছে মানবাধিকার সংস্থা ইন্টার আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটসের একটি দল। মেক্সিকোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণের পর একটি প্রতিবেদন প্রকাশ করবে মার্কিন মানবাধিকার সংস্থাটি। 2014 সালের 26 সেপ্টেম্বর রাজ্যের দক্ষিণাঞ্চলীয় ইগুয়ালা শহরে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালনের পর নিখোঁজ হয়ে যায় 43 জন ছাত্র। এখনো পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। নিখোঁজের ঘটনায় ইগুয়ালার মেয়র ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরই ওই এলাকায় তদন্ত করে 7টি গণকবরের সন্ধান পাওয়া যায়, যেগুলোতে খুঁজে পাওয়া যায় 100-রও বেশি মৃতদেহ। স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরোধিতা করায় তাদের হত্যা করা হয় বলে ধারণা করে পুলিশ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্বায়ত্তশাসনের 60তম বার্ষিকী পালন করছে চীনের জিনজিয়াং। বৃহস্পতিবার দিনটি উপলক্ষে জিনজিয়ানের প্রধান শহর উরুমাকিতে জড়ো হয় প্রায় 10,000 মানুষ। স্থানীয় সময় সকাল 8টায় সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। উত্তোলন করা হয় চীনের জাতীয় পতাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। প্যারিস গেলে এখন আইফেল টাওয়ারের এক ভিন্ন চেহারা দেখা যাবে। ফ্যাশন উইক উপলক্ষে এবার আইফেল টাওয়ারও সেজেছে ভিন্ন রূপে। ফ্যাশন লাভস প্যারিস এই স্লোগানে এবার সেখানে শুরু হয়েছে প্যারিসের ফ্যাশন উইক। তাই বুধবার রাতেই আইফেল টাওয়ারকেও যেন পরিয়ে দেওয়া হয় সুন্দর আলোর পোশাক। আর আলোকোজ্জ্বল আইফেল টাওয়ার দেখতে ভিড় জমান অনেকেই জানান টাওয়ারের এমন নতুন রূপ অসাধারণ লাগছে দেখতে। বিখ্যাত ডিজাইনাররা এবার ফ্যাশন উইকে সামার 16-এর জন্য তাদের নকশা করা পোশাকের প্রদর্শনী করবেন। আর এই রেডি টু ওয়্যার ফ্যাশন উইক চলা পর্যন্ত প্রতি রাতেই আইফেল টাওয়ারকে দেখা যাবে এই রূপে। প্রতি বছরের মতো এবারও গিনেজ কর্তৃপক্ষ ঘোষণা করেছে তাদের নির্বাচিত রেকর্ড সৃষ্টিকারীদের নাম। কিন্তু এবারের নির্বাচনে রয়েছে কিছু বৈচিত্র্য। দর্শক, চলুন দেখে আসি সেগুলো। এই ষাঁড়টি 2016 সালের গিনেজ রেকর্ডধারী প্রাণী। অবাক হওয়ার কিছু নেই, সে রেকর্ড করেছে সবচেয়ে বড় শিংয়ের মালিক হিসেবে। 2016 সালের প্রকাশিতব্য গিনেস বইয়ের জন্য ইতোমধ্যে রেকর্ডধারীদের নাম জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ। অদ্ভুত সব রেকর্ড আর রেকর্ডধারী রয়েছেন সে তালিকায়। যেমন জাপানি কুকুর ছানাটি গোলপোস্টের সামনে সর্বোচ্চ বল ধরার রেকর্ড করেছে। সবচেয়ে বড় কাউবয় বুট তৈরির রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের শিল্পী বব ওয়েড। হাসি মুখে বললেন, সবাইকে অবাক করে দিতে পেরে তিনি দারুণ আনন্দিত। লোকজন এটার একদম কাছে গিয়ে না দাঁড়ালে বুঝতেই পারে না এটা কত বড়। তারপর কাছে এসে একেবারে তাজ্জব বনে যায়। কচ্ছপকে তো আমরা চিরকালই ধীরগতির প্রাণী হিসেবে জেনে এসেছি, কিন্তু তার গতি নিয়েও গিনেজ কর্তারা কৌতূহল দেখাতে ছাড়েননি। এবার সবচেয়ে দ্রুতগামী কচ্ছপ হিসেবে গিনেজ রেকর্ডের মালিক হয়েছে ব্রিটেনের কচ্ছপ বার্টি।
তার মালিক জানালেন বারটি এক বিস্ময়কর কচ্ছপ, আর 10টা কচ্ছপের থেকে একদমই অন্যরকম। অনেকেই তার গতি নিয়ে কথা বলতো, আমরা বিশ্বাস করতাম না। পরে দেখা গেল তাদের কথাই ঠিক। আমি ভীষণ আনন্দিত সে রেকর্ড গড়াতে। সবচেয়ে বড় কলম তৈরির রেকর্ড গড়েছেন ভারতের হায়দ্রাবাদের কয়েকজন অধিবাসী। সেই কলম দিয়ে রীতিমতো ছবি এঁকেও দেখান তারা। আর খরম পায়ে দৌড়ে সবচেয়ে বেশি পথ পেরোনোর রেকর্ডের মালিক হয়েছেন আদ্রে অর্টলফ। তবে সে দৌড়ের অনুভূতি যে খুব সুখকর হয়নি তা দৌড়বিদের চেহারা দেখেই বোঝা যায়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা 1000-এর বেশি হতে পারে বলে দাবি ইরানের। 41 বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আইএস দমনের নামে রাশিয়ার বিরুদ্ধে আসাদ বিরোধীদের ওপর হামলার অভিযোগ যুক্তরাষ্ট্রের। মিথ্যা প্রচারণা বলছে মস্কো। কুন্দুজের অধিকাংশ এলাকা পুনর্দখলের দাবি আফগান বাহিনীর, প্রত্যাখ্যান তালেবানের। 2016 সালের পরেও আফগানিস্তানে মার্কিন সেনা থাকার প্রয়োজন বলে জানালো কাবুল। এবং পাকিস্তান জঙ্গিবাদের অন্যতম ভুক্তভোগী দাবি পাক প্রধানমন্ত্রীর। জঙ্গিদের মদদ দেওয়ার কারণেই আজ সন্ত্রাসবাদের শিকার ইসলামাবাদ, মন্তব্য নয়াদিল্লির। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।